বাবার সব কিছুতেই বাড়াবাড়ি, সব সময় হুকুম চালানোর স্বভাবটা পাল্টানো গেল না। আর নিজে তো ঘরেই থাকে, মাকে নিয়ে জলপাইগুড়ি যেতে পারতো, কিন্তু না, উনি যাবেন না, আমাকেই যেতে হবে। গজগজ করতে করতে জামা কাপড় গোছাচ্ছিল আবির। কখন যে পিছনে মা এসে দাঁড়িয়েছে তা সে বুঝতেই পারেনি। আবিরের মা সবিতা দেবী ছেলের রাগের কারণ বুঝতে পেরে শান্ত গলায় বলেন, আর কি করবি বল, তুই তো তোর বাবাকে চিনিস। নিজের সব ইচ্ছা সবার মধ্যে চাপিয়ে দিতে উনি ওস্তাদ। জানোই যখন, প্রতিবাদ কেন করো না? আর আমাকেই বা সব কিছু মানতে বাধ্য করো কেন? দেখ বাবা, উনি নিজের মতামত সবার ওপর চাপিয়ে দেন ঠিকই, কিন্তু পরে দেখা যায় তাতে সবার ভালোই হয়েছে। এটা তো তুই সব থেকে ভালো জানিস, বল। আবির সেটা জানে আর মানেও। বাবা নিজের মত সবার উপর চাপালেও তাতে কখনো কারোর ক্ষতি হয় না। এর সব থেকে বড় প্রমাণ হলো আবিরের জীবনের একটা কালো দিক। একটিবারই সে বাবার কথা মানেনি এবং তার ফল সে এখনও পাচ্ছে। ছেলেকে চুপ করে থাকতে দেখে সবিতা দেবী বলেন, শোন, তোকে আমার কিছু বলার আছে। পদাতিক এক্সপ্রেসে উঠে নিজের সিট খুঁজে নিয়ে একটা ম্যাগাজিন খুলে বসে আবির। এখনও প্যাসেঞ্জাররা কেউ আসেনি, গাড়ি ছাড়তে কিছুটা টাইম আছে। হাতে ম্যাগাজিন খোলা থাকলেও তার মন পড়ে আছে সুদূর অতীতে। অতীতের কত কথা, কত স্মৃতি, কত হারিয়ে যাওয়া মানুষের ভিড়, আর তার সাথে একটা কালো স্মৃতি এক এক করে যেন চোখের সামনে ফুটে উঠছে তার। শুনছেন? একটি মিষ্টি গলার আওয়াজে অতীতের স্মৃতি ভঙ্গ হয়ে যায় আবিরের। দেখে একটি মেয়ে তার উল্টো দিকে সিটে বসে আছে। আপনি মনে হয় ম্যাগাজিনটা পড়ছেন না। যদি কিছু মনে না করেন, আমি কি একটু পড়তে পারি? আপনি? আমি পৃথা সমাদ্দার, আপনার পথের সাথী। আবির খেয়াল করে সে ট্রেনে বসে আছে, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি। সরি, আমি অন্য কিছু ভাবছিলাম। এই নিন ম্যাগাজিনটা। দাঁড়ান, আমি একটু আসছি। যেতে গিয়ে পৃথা ফিরে তাকায় আবিরের দিকে। আবির দেখে সেই মিষ্টি হাসি কোথায় হারিয়ে গেছে। পৃথা জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। তারপর সে বলে, অতীত কখনো পিছু ছাড়ে না আবির, এটা মনে রেখো। আবির কিছু বলার আগেই একটা দৃশ্য দেখে থমকে যায়। সে দেখে পৃথা তখনও দাঁড়িয়ে, কিন্তু তাকে ভেদ করে একজন ভদ্রলোক ট্রেনের ভিতর এগিয়ে আসেন। পৃথার শরীরটা যেন হাওয়ার সাথে মিশে রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই ভদ্রলোক ভিতরে চলে আসতেই আবির লক্ষ্য করে পৃথার মুখটা ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। এক সময় সে মুখ হয়ে ওঠে সুবর্ণার। জ্ঞান হারায় আবির। আবিরের জ্ঞান ফিরতেই সে দেখে সেই ভদ্রলোক উদ্বিগ্ন মুখে তার দিকে ঝুঁকে আছে। তাড়াতাড়ি উঠে পড়ে সে বলে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই মাথাটা ঘুরে গেল, কিছু মনে করবেন না। সিটে বসে আবির মনে মনে মায়ের বলে দেওয়া কথাগুলো ভাবতে থাকে। এই মাদুলিটা তোকে পরিয়ে দিলাম, খেয়াল রাখিস কোনোভাবেই যেন এটা তোর থেকে আলাদা না হয়। নিজের ব্যবহার করা কোনো জিনিসই কাউকে দিবি না, সে যতই চেনা জানা হোক। আর শোন, কারুর বাড়িতে থাকার দরকার নেই, তুই হোটেলেই থাকবি। আর রাত্রিবেলা খবরদার হোটেল থেকে কোথাও বেরোবি না। আর যাই হয়ে যাক, তুই রাত্রিবেলা কিন্তু ওই বাড়ি থেকে দূরে থাকবি। বাড়ি বিক্রি হয়ে গেলেই তুই সঙ্গে সঙ্গে ফিরে আসবি। উফ, এতই যদি আমাকে নিয়ে ভয়, তাহলে পাঠাচ্ছ কেন আমাকে? জানি তোর সামনে বিপদ, কিন্তু যে পাপ তুই করেছিস আবির, সেই পাপের খণ্ডন যে তোকেই করতে হবে।
সকাল 10:30 নাগাদ জলপাইগুড়ি স্টেশনে নামে আবির। সেই পুরনো স্টেশন, কিন্তু এই কবছরে স্টেশনটা একদমই পাল্টে গেছে। চারিদিকের দেওয়ালে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মেয়েদের ওপর হয়ে যাওয়া নানা অত্যাচারের ছবি। আবার তার সাথে সাথে মেয়েদের প্রগতিশীলতার ছবিও ফুটিয়ে তোলা হয়েছে। আবির মন দিয়ে ছবিগুলো দেখতে থাকে, কিন্তু এক জায়গায় এসে আবিরের চোখ আটকে যায়। একটি ছবিতে একটি মেয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে, আর পিছন থেকে একটি হাত শক্ত করে মেয়েটির মুখ চেপে রেখেছে। ছবিটা দেখে আবিরের কেমন যেন অস্বস্তি হতে থাকে। আবার ছবিটার দিকে তাকাতেই আবিরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ছবিতে মেয়েটার মুখটা একদম সুবর্ণার মতো লাগছে, কিন্তু এ কি, ছবির মেয়েটা এভাবে নড়ছে কিভাবে? যেন ওর দিকেই তাকিয়ে আছে। ভয়ে পিছনে সরতে যায় আবির, কিন্তু তখনই একটা মজবুত হাত আবিরের হাত ধরে সামনের দিকে টেনে নেয়, আর ওর পেছন দিক দিয়ে ছুটে বেরিয়ে যায় একটি ট্রেন। আবির একটু ধাতস্থ হয়েই তার প্রাণদাতাকে ধন্যবাদ দেওয়ার জন্য সামনে তাকাতেই আরও একটা ঝটকা লাগে আবিরের। তার সামনে বা আশেপাশে কেউ নেই, তাহলে তাকে বাঁচালো কে? আস্তে আস্তে একটা ভয় জড়িয়ে ধরে আবিরের মনে। ভয়ে আবিরকে এতটাই গ্রাস করে ফেলল যে সে বুঝতেও পারল না যে তার মায়ের দেওয়া মাদুলিটাও উধাও হয়ে গেছে। পথশ্রম আর তার চারপাশে ঘটে যাওয়া এইসব অদ্ভুত ঘটনা আবিরের শরীর ও মন দুটোকেই ক্লান্ত করে ফেলে। তাই সে ঠিক করে আগে রত্না বৌদিদের বাড়ি গিয়ে সেখানে একটু বিশ্রাম নেবে, তারপর সত্যচরণবাবুকে ফোন করবে। সত্যচরণবাবুকে ফোন করার কথায় মনটা খারাপ হয়ে গেল আবিরের। আজ তারই একটা ভুলের জন্য তার পৈতৃক বাড়ি বিক্রি হতে বসেছে। টোটোতে উঠে কোথায় যেতে হবে বুঝিয়ে দিয়ে আবির আবার পুরনো কথা ভাবতে শুরু করে। তার বাবা অজিতেশ মুখার্জি পোস্ট অফিসে কাজ করতেন, কিন্তু ওনার আরও একটি পরিচয় ছিল সদাশয় উপকারী মানুষ হিসেবে। কেউ কোনো বিপদে পড়লে তাকে টাকা পয়সা দিয়ে উপকার তো করতেনই, তার সাথে সাথে ওনার আরও একটি গুণ ছিল, উনি কারোর বাড়িতে গিয়ে সেখানে কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে কিনা বা কোনো অশুভ কিছু আছে কিনা তা বুঝতে পারতেন। তাই প্রায় সব বাড়ি থেকেই ডাক আসতো অজিতেশ বাবুর। কিন্তু এমন সদাশয় মানুষেরও একটা দুর্বলতা ছিল, সেটা হলো তার ছেলে আবির। এমন মানুষের যোগ্য সন্তানই ছিল আবির। যেমন সুন্দর দেখতে, তেমনই পড়াশোনায়, আর ঠিক তেমন মিষ্টি ব্যবহার। কিন্তু এই আবিরেরও একটা দুর্বলতা ছিল, সেটা হলো সুবর্ণা। তারা একসাথেই কলেজে পড়েছে। আবির সুবর্ণাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সুবর্ণা ভালোবাসে রাহুলকে। 7 বছর আগে লক্ষ্মী পুজোর 2 দিন পরই খবর আসে ব্যাংকের চাকরির পরীক্ষাতে সফলতা পেয়েছে আবির, কিন্তু তার পোস্টিং হয়েছে কলকাতাতে। খুশির জোয়ার বয়ে যায় মুখার্জি পরিবারে। সবিতা দেবী বলেন, শোনো, এইবার কালী পুজোতে আমি কালীঘাটে গিয়ে কিন্তু মায়ের পুজো দেব। ভালোই হলো, আমিও আমার এক বন্ধুকে আবিরে থাকার জন্য একটা ফ্ল্যাট দেখতে বলবো ভাবছিলাম। তাহলে একসাথে পুজোও দেয়া হবে, আবার ফ্ল্যাটও দেখা হবে। না বাবা, আমি যাব না, আর কদিন বাদেই তো কলকাতা যেতে হবে। এ কটা দিন আমি এখানে থেকে বন্ধুদের সাথে আনন্দ করতে চাই। না বাবু, ওই সময় তোর এখানে একলা থাকা হবে না। আমি কিছুদিন ধরেই একটা অশুভ সংকেত পাচ্ছি, কিন্তু সেটা যে কি বুঝতে পারছি না। আমাদের মধ্যে কারো বিপদ হতে পারে, এটা নিশ্চিত। তাই তোর একলা থাকা হবে না। থাক না, এত করে যখন ও বলছে, একটা দিনেরই তো ব্যাপার। অজিতেশবাবু মনক্ষুণ্ণ হলেও রাজি হন। টোটো চালকের ডাকে চমক ভাঙে আবিরের। সে দেখে ঠিক তার বাড়ির সামনেই টোটো এসে দাঁড়িয়েছে। নিজেদের বাড়িটা দেখে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে আবির বলে, হ্যাঁ, সেদিন বাবার কথা শোনা উচিত ছিল। চারপাশটা ভালো করে দেখে আবির বুঝল এই 7 বছরে খুব একটা পাল্টায়নি জায়গাটা, শুধু হাতে গোনা 2-3টে নতুন বাড়ি হয়েছে। রত্না বৌদিদের বাড়িতে বেল বাজাতেই দরজা খোলে বৌদি।
আবিরকে দেখে হৈ হৈ করে ওঠে বৌদি। কিরে আবির, কেমন আছিস? বাড়িতে সবাই ভালো আছে তো? আর বিয়ের কি খবর? মেয়ে দেখা হয়ে গেছে? আবির যখন বৌদির এরকম নানান প্রশ্নবাণ থেকে ছাড়া পায় তখন বাজে প্রায় দুপুর 12টা। খাওয়া দাওয়া সেরে আবির বলে, বৌদি আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না কিন্তু। বাড়ির সামনে এসে আবির ফোন লাগায় সত্যচরণ বাবুকে, কিন্তু একটা যান্ত্রিক কণ্ঠ জানায় এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। এবার আবির বাড়ির ফোনে ফোন করতে গিয়ে দেখে সেটাকেও ভুল নাম্বার বলছে। তখন আবিরের মনে পড়ে এই জায়গাটায় নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, তাই হয়তো কোনো নাম্বারে ফোন যাচ্ছে না। ফোনটা পকেটে রেখে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে থাকে আবির। আশ্চর্য, ভেবেছিলাম এতদিন অযত্নে বাড়িটা পড়ে আছে, হয়তো আগাছাতে ভর্তি হয়ে গেছে চারিপাশ। কিন্তু আগাছা তো দূরের কথা, এক কণা ধুলোও তো জমে নেই বাড়ির চারপাশে। আবির একটু অবাক হয়ে দেখে বাড়িটা ঝকঝকে থাকলেও বাড়ির সামনে নাম লেখার ফলকটাতে এত ধুলো পড়েছে যে সেখানে লেখা তার মা আর তার বাবার নামটাও দেখা যাচ্ছে না। বাবা হয়তো কাউকে বাড়িটা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলেন, সেটা দায়িত্ব ঠিকঠাক পালন করলেও নামের ফলকটাকে পরিষ্কার করে রাখার প্রয়োজন বোধ করেনি। আবির রুমাল দিয়ে ফলকটাকে পরিষ্কার করে ফেলে। এইবার ভালো করে সেদিকে তাকাতেই আবিরের হাত পা ভয়ে অসাড় হয়ে যায়। সে দেখে ফলকে প্রথম নাম তার বাবা শ্রী অজিতেশ মুখার্জির, দ্বিতীয় তার মায়ের নাম শ্রীমতী সবিতা মুখার্জি, তৃতীয় নাম তার শ্রী আবির মুখার্জি, এবং এই মুহূর্তে তার নামের নিচে কোনো অদৃশ্য শক্তি লিখে দিচ্ছে আরও একটি নাম, শ্রীমতী সুবর্ণা মুখার্জি। এ কি, সুবর্ণার নাম কে লিখছে এখানে? জ্ঞান হারায় আবির। ছেলেটা যাবার পর থেকে ফোনে একদমই পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? উফ, এত চিন্তা করছো কেন? কয়েক বছর কলকাতায় থেকে কি ভুলে গেলে ওখানে নেটওয়ার্ক ভালো ধরে না? তুমি রত্নাকে ফোন করো, বাবু তো সেখানেই যাবে। আমি রত্নাকেও ফোন করেছি, কিন্তু তাকেও যে ফোনে পাচ্ছি না। হ্যাঁ গো, ভালো মন্দ কিছু ঘটবার আগে তুমি তো বুঝতে পারতে, এখন কি একটুও কিছু বুঝতে পারো না? সবিতা দেবীর কথায় অজিতেশবাবুর চোখ যেন জ্বলে ওঠে। কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ, হ্যাঁ? তোমার আর তোমার ছেলের জন্যই তো আমি আজ আমার ঈশ্বর প্রদত্ত শক্তি হারিয়েছি, সেটা বুঝি ভুলে যাচ্ছ? কিছুই ভুলিনি গো, কিন্তু মায়ের মন তো। সত্যি মায়ের মন, আর সন্তান বিপদে পড়লে যে বাবার মনটা অস্থির হয়ে ওঠে সেটা কে বোঝে? নইলে ছেলের অন্যায় ঢাকতে নিজের ঈশ্বর প্রদত্ত শক্তিকে বলি দেওয়া সহজ কথা নয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। হয়তো বাবু এসেছে। এ কি, আপনি? আবির চোখ খুলেই দেখে রত্না বৌদি উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে আছে, আর সঙ্গে রয়েছে তার 4 বছরের মেয়ে রিঙ্কু। এখন ঠিক আছো আবির? হ্যাঁ হ্যাঁ বৌদি। আমারই তোমাকে ওই বাড়িতে যেতে না দেওয়া উচিত ছিল। কেন বলো তো, কারণটা কি? সে পরে বলবো, এখন বলো তুমি জ্ঞান হারালে কিভাবে? আবির আসল কথা চেপে গিয়ে বলে, আরে পথের ক্লান্তিতে খুব দুর্বল লাগছিল, তারপর এত রোদ, মাথাটা একটু ঘুরে গেল। সত্যি বলছো তো, নাকি অন্য কিছু দেখেছিলে? তুমি কি ভূত দেখে ভয় পেয়েছিলে আবির কাকু? ভূত? খেতে বসে রত্না বৌদি বলেন, তোমার থাকার ব্যবস্থা একতলাতে করেছি। না বৌদি, আমি হোটেল ঠিক করেই এসেছি, ওখানেই থাকবো। বাহ, বুঝিয়ে দিলে তো আমরা তোমার পর, তাই আমাদের বাড়িতে থাকা যায় না? না বৌদি, তেমন কিছু নয়, তুমি তো মাঝে মাঝে থাকো না, তাই ঝুঁকি না নিয়ে হোটেলই বুক করে নিয়েছিলাম। ওসব ছাড়ো, রিঙ্কু আমাদের বাড়িতে ভূত আছে বলছিল, আর তুমিও কী সব বলছিলে, কি হয়েছে বলো তো? রত্না বৌদি একটু চুপ করে থেকে বলে, সেদিন দেখলাম রাতারাতি 4 দিনের মধ্যে তোমরা সবাই কলকাতায় চলে গেছো।
কোনো জিনিসপত্রও সেভাবে নাওনি। সবাই বলল তুমি নাকি একা কলকাতায় থাকতে চাইছো না, তাই কাকু কাকিমাও কলকাতায় চলে গেছেন। যাই হোক, তোমরা চলে যাওয়ার পরে আমরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়িটা দেখলে মনে হয় লোক আছে। ফাঁকা বাড়ি, কিন্তু কোথাও একটু ধুলো ময়লা নেই। এমনকি তোমরা যাবার পর থেকে একটাও কুকুর বিড়াল তোমাদের বাড়ির চারপাশে যায় না। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, মাঝে মাঝে মনে হয় তোমাদের কুয়োর ঢাকনাটা কে নাড়াচ্ছে, যেন কেউ বেরোতে চাইছে। রত্না বৌদির শেষের কথাটা শুনে আবিরের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যচরণবাবুকে হাজারবার ফোন করেও ফোনে পাওয়া গেল না। বিরক্ত হয়ে বিকেল 5টার সময় হোটেলে চলে আসে আবির। বাবা মার কথা মতো এখন আর হোটেলের বাইরে বেরোনো যাবে না, তাই বিছানায় শুয়ে পড়ে আবির। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার সামনে ফুটে ওঠে অতীতের সব ঘটনা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আবির তখন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সুবর্ণা তখন MA ফার্স্ট ইয়ারে পড়ছে। আবির সুবর্ণাকে ভালোবাসলেও সুবর্ণা কোনোদিনই এই লাজুক ছেলেটাকে ভালোবাসেনি। সে ভালোবাসে রাহুলকে। আবির জানে রাহুল সুবর্ণাকে নিয়ে শুধু টাইম পাস করছে, কিন্তু সে কথা কে বোঝাবে সুবর্ণাকে? সে তখন রাহুলের প্রেমে অন্ধ। আবির 1-2বার তাকে প্রপোজ করতে গিয়েও পাত্তা পায়নি। এমনকি রাহুল তাকে ঠকাচ্ছে বলাতে সুবর্ণা তাকে চড়ও মারে। কিন্তু ভালোবাসা এমনই জিনিস যা হাজার চেষ্টাতেও মরে না, ধিকি ধিকি করে জ্বলতে থাকে বুকের ভিতরে। আবির চাকরির খবর পেয়ে ঠিক করে সুবর্ণাকে আমি আবার প্রপোজ করব, দরকার হলে তুলে এনে বিয়ে করব। ওকে ছাড়া যে আমি আমার জীবন ভাবতেই পারি না। তাই অজিতেশবাবুর বারবার বারণ করা সত্ত্বেও সে জোর করে থেকে যায় বাড়িতে। উদ্দেশ্য সুবর্ণাকে সে যে করে হোক নিজের করে নেওয়া। সেদিন রাতে সুবর্ণার বাড়ির পাশে অপেক্ষা করে থাকে আবির। একটু পরেই সুবর্ণা বেরিয়ে আসে। আবির বুঝতে পারে সুবর্ণা একা রয়েছে। তখন সে সুবর্ণার পথ আটকে দাঁড়ায়। সুবর্ণার কিছু বলার আগেই সে বলে, সুবর্ণা, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি। এটুকু বলতে এসেছি আমার ব্যাংকে চাকরি হয়ে গেছে, কালই চলে যাব কলকাতায়। তোমাকে অনেক জ্বালাতন করেছি, আর আসবো না জ্বালাতে, কিন্তু একটা গিফট এনেছিলাম। তুমি যদি নাও খুব খুশি হতাম। আবির বোঝে মনটা একটু নরম হয়েছে সুবর্ণার। এরপরে আবির একটা ছোট্ট নাটক করে। এ পকেট সে পকেট খুঁজতে শুরু করে, ভাব এমন যেন সুবর্ণার জন্য আনা উপহারটা সে খুঁজে পাচ্ছে না। এই যা, আমার মনে হয় গিফটটা আমি বাড়িতেই ফেলে এসেছি। তুমি প্লিজ আমার সাথে বাড়িতে চলো, গিফটটা নিয়ে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে ছেড়ে দিয়ে আসবো। তার কোনো দরকার নেই, তুমি পরে আমাকে দিও তোমার গিফট। আমার বন্ধুরা না আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ এটুকু কথা তুমি রাখো, পরে হয়তো আমি সময় পাবো না। বেশ, চলো। আবির সুবর্ণাকে তার বেডরুমে বসায়। হঠাৎ করেই সুবর্ণার মাথায় সিঁদুর পরিয়ে দেয় আবির। হকচকিয়ে যায় সুবর্ণা। এটাই হলো তোমার গিফট, আজ থেকে তুমি আমার স্ত্রী। আবির, এই আবির। রাহুল না? ইস, একদম ভুলে গেছিলাম। আজই তোর সাথে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। না, কোনো আওয়াজ করা যাবে না। এই বলে আবির সুবর্ণার মুখ আরো শক্ত করে চেপে ধরে, যাতে সে কোনো শব্দ করতে না পারে। রাহুল চলে যেতেই সে সুবর্ণাকে ছেড়ে দেয়। সে দেখে সুবর্ণা তার দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করো, তোমাকে একটু কষ্ট দিলাম। আমি তোমাকে বিশ্বাস করে তোমার বাড়িতে এলাম, আর তুমি আমাকে ঠকালে। আমি এই বিয়ে মানি না। আমি পুলিশকে বলবো তুমি জোর করে আমায় বিয়ে করেছো। তুমি সরকারি চাকরি পেয়েছো, তাই না? দেখবো সে চাকরি তুমি কিভাবে করো। তাহলে তোমার এটাই শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা।
হঠাৎ একটা রুমাল সুবর্ণার মুখে চেপে ধরে আবির। চোখের সামনে অন্ধকার নেমে আসে সুবর্ণ। তুমি ফোনটা রাখো, আগে তাড়াতাড়ি তৈরি হও। বুঝতে পারছো না কি বিপদ হতে চলেছে? তাড়াতাড়ি গেলেও কি আমরা কি বাবুকে ফিরে পাবো আর? অজিতেশবাবু কিছু বলার আগেই ওনার গুরুদেব দক্ষিণারঞ্জন স্বামীজি বলেন, শোন মা, তোর ছেলে যা করেছে তা শুধু অন্যায় নয়, সেটা হলো পাপ। তোর স্বামী নিজের জীবন আর নিজের শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে তোর ছেলেকে, কিন্তু সেটা ছিল সাময়িক সমাধান। তোর ছেলের 30 বছর না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সমাধান সম্ভব ছিল না। আর এই 7 বছরে সেই আত্মারও শক্তি ক্রমশ বেড়েছে, কিন্তু সে যে আমার নাম নিয়ে এরকম করবে সেটা আমি বুঝতে পারিনি। তোদের বাড়ি বিক্রি করতে হবে সেটা ঠিক, কিন্তু দোষ কাটিয়ে সেই বাড়ি বিক্রি করতে হবে। তুই এখন শুধু তোর ইষ্ট দেবতার কাছে প্রার্থনা কর, যাতে আমরা পৌঁছাবার আগে বড় কোনো ক্ষতি না হয়ে যায়। হঠাৎ ফোনটা বেজে ওঠে আবিরের। এখন ঘড়িতে বাজে 8:30। এই সময় আবার কে ফোন করছে? বাবা? বাবু, তুই কোথায় আছিস? কিছু মুহূর্তের জন্য থমকে যায় আবির। সেই ঘটনার পর থেকে তার বাবা আর কোনোদিনও তাকে বাবু বলে ডাকেননি। সেই বাবা আজ তাকে ফোন করে বাবু বলে ডাকছে। কিরে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। বলো, কতদিন পরে তুমি আমার সাথে কথা বলছো, বাবু বলে ডাকছো, আমার খুব ভালো লাগছে। তাহলে তুমি আর রাগ করে নেই তো আমার ওপর? ক্ষমা করেছো তো আমাকে? সেসব ছাড়। সত্যচরণবাবু এক্ষুনি আমাকে ফোন করেছিলেন। উনি একটু কাজে আটকে গেছিলেন, কিন্তু এখন উনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তুই যা, ওনাকে বাড়িটা দেখিয়ে আয়। আবির অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি আর মা তো আমাকে ওই বাড়িতে রাতে যেতে মানা করেছিলে, আর এখন যেতে বলছো? আর আমি এতবার ওনাকে ফোন করে পেলাম না, আর উনি আমাকে ফোন না করে তোমাকে ফোন করলেন কেন? উনি তোকেই ফোন করেছিলেন কিন্তু পাননি, তাই আমাকে ফোন করলেন। তুই চিন্তা করিস না, আমি গুরুদেবকে ফোন করেছিলাম, উনি বলেছেন তোর গাত্রবন্ধন করে দেবেন। তোর কোনো চিন্তা নেই, তুই ওনাকে বাড়িটা দেখিয়ে দিয়ে আয়। এই বলেই ফোন কেটে দেন অজিতেশবাবু। আর কিছু না ভেবে ঝটপট তৈরি হতে থাকে আবির, কিন্তু সে খেয়াল করে না তার কল লিস্টে লাস্ট কলটা তার বাবার নাম্বার থেকে নয়, এসেছিল সুবর্ণার নাম্বার থেকে। এয়ারপোর্টে অপেক্ষা করছে অজিতেশবাবু, সবিতা দেবী ও স্বামীজি। সবিতা দেবীকে উদ্বিগ্ন দেখে স্বামীজি বলেন, জানিস মা, স্ত্রী আর স্বামীর বন্ধন হলো জন্ম জন্মান্তরের বন্ধন। তোর ছেলে ওই মেয়েটাকে জ্যান্ত কুয়োতে ফেলে দিয়েছিল মরার জন্য, কিন্তু তার আগে স্মৃতিতে সিঁদুরও দিয়েছিল। তাই মৃত্যুর সময় সে ছিল তোর ছেলের স্ত্রী। অমাবস্যার রাতে মৃত্যু হওয়ার ফলে মেয়েটির আত্মা মুক্তি পায়নি, কিন্তু অজিতেশ নিজের শক্তি দিয়ে ওই আত্মাকে তোদের বাড়িতে বেঁধে দেয়। তাই ও তোর ছেলের ক্ষতি করতে পারেনি এতদিন, কিন্তু বাবু ওই বাড়িতে পা রাখার সাথে সাথে ওই আত্মা মুক্তি পেয়ে গেছে। মা, তুই কাঁদিস না, ওকে ফোন করার চেষ্টা কর। ওই আত্মা ওকে ছলের দ্বারা ওই বাড়িতে আনার চেষ্টা করবেই। আবির একজন বয়স্ক ভদ্রলোককে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে ইনিই হলেন সত্যচরণবাবু। আবির আর দেরি না করে ওনাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথে আবিরের গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আবির তাড়াতাড়ি ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। হঠাৎ আবিরের ফোনটা বেজে ওঠে। বাবা? হ্যাঁ বাবা, আমি ওই বাড়িতে এসেছি। না, পালা বাবু পালা, ওটা একটা ফাঁদ, তুই পালা। এইটুকু শোনার পরেই ফোনটা কেটে যায়। আবির পিছন ফিরতেই দেখে কোথায় সত্যচরণবাবু, ওর সামনে দাঁড়িয়ে আছে সুবর্ণা। আবির কি বলবে বা কি করবে ভেবে পায় না, শুধু এক পা করে পিছনে সরতে থাকে। ভয় পাচ্ছ নাকি স্বামী?
আমি তো তোমার বউ, যাকে তুমি বিয়ে করে খুন করেছো। আমার কি দোষ ছিল আবির? আমি তোমাকে ভালোবাসি না, এটাই দোষ? তাই যখন আমার জ্ঞান ফিরলো, তখন তুমি আমাকে হাত পা মুখ বেঁধে কুয়োতে ফেলে দিয়েছো, যাতে নিজের মৃত্যু আমি নিজের চোখে দেখতে পাই। কত কষ্ট পেয়ে আমি মরেছি তুমি জানো? জানো না, কিন্তু জানবে খুব তাড়াতাড়ি। তোমার বাবা থানাতে খবর দিতে গেলে তোমার মা তাকে আটকে দিল, আর উনিও পুত্র স্নেহে অন্ধ হয়ে আমার আত্মাকে এই বাড়িতে বন্দি করে দিল। নিজের ছেলে নিজের, আর পরের মেয়ের কোনো দাম নেই, তাই না? তার বাবা নেই, মা নেই, তার ভবিষ্যৎও নেই। এবার সবাই শাস্তি পাবে। আমাকে ক্ষমা করো, দয়া করো, আমি ভুল করেছি। এক বিকট চিৎকার করে সুবর্ণার আত্মা ছুটে যায় আবিরের দিকে। অজিতেশ বাবুরা যখন নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তখন সেটা আর বাড়ি নেই, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রত্না বৌদি সবিতা দেবীর কাছে এসে বলেন, হঠাৎ রাত 10টা নাগাদ একটা বিকট শব্দ শুনে আমরা সবাই ছুটে আসি, আর দেখি তোমাদের বাড়িটা হঠাৎ করেই ভেঙে পড়েছে। ভাগ্যিস আবির রাতে এই বাড়িতে ছিল না। সবিতা দেবীর মুখে এক চিলতে আশা ফুটে উঠেই তা আবার হারিয়ে যায়। সবিতা দেবী দেখেন তার পায়ের কাছে একটা ছবি পড়ে আছে, আবির আর একটা মেয়ের ছবি। ছবিটা তুলে নিয়ে ভালো করে দেখেন সবিতা দেবী। সুবর্ণা কনের সাজে এক মাথা সিঁদুর পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে, আর তারই পাশে আবির বর সেজে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, আছে সারা রাজ্যের বেদনা। হঠাৎ সবিতা দেবীর হাতে চটচটে কিছু লেগে যায়। ছবিটা উল্টাতেই উনি দেখেন লাল রক্তের লেখা, আপনারা আশীর্বাদ দেবেন যাতে আপনার ছেলেকে আমি ভালো রাখতে পারি। ইতি সুবর্ণা।